ঝনার কেমন যেন অদ্ভুত রকমের ফিল হচ্ছে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো আবার ঘেমে যাচ্ছে। কখন অসহ্য গরম লাগছে, তো কখনো ঠান্ডা। কি সব হাবিজাবি চিন্তায় মাথা ভুবো করছে। কিচ্ছু খেতে পারছে না। পছন্দের খাবার এক দুই লোকমা খেলে স্বাদ পাচ্ছে না, খেতেই ইচ্ছে করছে না। জ্বর জ্বর ফিল হচ্ছে। আচ্ছা, সে কি মরে যাচ্ছে ক্রমশ? ঘড়িতে সকাল 11টা বাজে। নিত্যদিনের তুলনায় বাজারের ভিড় চোখে পড়ার মতো। যেমন গাড়ি ঘোড়া, তেমনই জনগণ। গাড়ি ভাড়াও ডাবল। ঈদের মৌসুম চলছে কিনা। কথা, কবিতা, স্বপ্ন এসেছে বাজারে টুকটাক কিছু শপিং করতে। কাল বাড়িতে বিয়ে বলে কথা। কথার ছোট চাচি, চাচা ও সাহিত্য চলে গেছে বাড়ি। সুলতান ও কণিকা রয়ে গেছে। বিয়ের পরদিন যাবে সবাই। কবিতা বকবক করছে, স্বপ্নকে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। স্বপ্ন প্রথমবার গ্রামে এলো। কিছু চিনেই না, জানবে কিভাবে। হাঁটতে হাঁটতে ওরা দেখলো সামনের রাস্তায় কিছু একটা ঘটেছে। চিল্লাচিল্লি শোনা যাচ্ছে মানুষের ভিড়ে। ওরা একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো। কথা উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলো কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। তখনই ভিড়ের মাঝে একটা অল্প পরিচিত মুখ দেখতে পেল। কথার চোখ বড় বড় হয়ে গেল। কবিতা বোনের হাবভাব দেখে বলল, সিস, হোয়াট হ্যাপেন্ড? তুমি মটকা মেরে গেলে কেন? স্বপ্ন অবুঝ মনে প্রশ্ন করল। আপু মটকা মেরে কি? কবিতা ধমক দিল, তোর প্যাক প্যাকানি অফ কর। আর সিস, তুমি বলো। স্বপ্নের মনে আরেকটা প্রশ্ন উদয় হয়, এই প্যাকপ্যাকানি কি? কিন্তু জিজ্ঞেস করার সাহস হলো না। কবিতা আপুর মাথা গরম। কথা কিচ্ছু বলল না। সে রোবটের মতন এগিয়ে গেল ঘটনাস্থলে। দেখলো একটা বাইক উল্টে পড়ে আছে, পাশে অটোরিকশা দাঁড়ানো, যার গ্লাস সব ভাঙা। স্বল্প পরিচিত মানবটা একটা লোকের কলার ধরে একটা ঘুষি মেরে দিল। অপর প্রান্তের লোকটাও থেমে নেই। সেও চেষ্টা করছে পাল্টা জবাব দেওয়ার, কিন্তু বিশাল দেহের শক্তিশালী ব্যক্তির সাথে পেরে উঠছে না। আশপাশের লোক থামানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কথা অবাক হয়ে দেখছে। ফার্স্ট টাইম সরাসরি মারামারি দেখছে। তার হাত পা কাঁপতে লাগলো। পরিচিত লোকটার কপাল থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। আরো কি কোথাও লেগেছে? তার বুকটা হঠাৎ ভারী হতে লাগলো। সে এগিয়ে গেল আরো। ঘটনাস্থলে সব পুরুষ মানুষ, সে একাই মেয়ে। কবিতা আর স্বপ্নটা হয়তো পিছনে। সে অস্বস্তি নিয়ে এগিয়ে গেল। তাকে দেখে কেউ কেউ বাঁকা নজরে চেয়ে আছে। সে তোয়াক্কা না করে পরিচিত লোকটার পেছনে দাঁড়িয়ে তার হাত টেনে ধরে বলল, কি করছেন? মারামারি বাদ দিন, চলুন, আপনি আহত। কথার কণ্ঠনালী কাঁপল বোধহয়। ঝামেলার মাঝে সবাই একটা মেয়েকে দেখে অবাক। অবাক স্বয়ং লোকটাও। লোকটা ধমকানোর মাঝে নিজের হাতে টান পড়ায় ও কোমল নারী কণ্ঠ শুনে তড়িৎ বেগে ফিরে তাকালো। তাকাতেই অবাকের শেষ পর্যায়ে সে প্রায় ধমকের স্বরে বলল, আপনি এইখানে কি করতেছেন? যান, এখনই বের হন এই ভিড় থেকে। কথা ছাড়ল না হাত। না ধমকে ভয় পেল। সে তো ক্ষত দেখতে ব্যস্ত। লোকটার কোনোই ও হাতের বিভিন্ন জায়গায় ছিলে রক্ত পড়ছে। ভালোই লেগেছে হয়তো। আশ্চর্য, লোকটা ব্যথা পাচ্ছে না নাকি? অথচ কথার খারাপ লাগছে। সে এবার কাঁপা কাঁপা গলাই বলল, যাবই তো, আপনিও চলুন, রক্ত ঝরছে তো, প্লিজ চলুন নীরব। নীরব এইটুকুন পুচকি মেয়েটাকে নাম ধরে ডাকতে দেখে মুখ কুচকে ফেলল। সে এসেছিল বোনের জন্য কিছু জিনিস কিনতে। তার মধ্যে একটা অটোওয়ালা রং সাইড থেকে এসে বাইক মেরে দেয়। বাইকটা গেছে মনে হয়। তার নিজেরও লেগেছে। সব মিলিয়ে রাগ মাথা চাড়া দিয়ে উঠেছে। এই ব্যাটা অটোওয়ালাকে কয়েকটা দিয়েছেও, কিন্তু লোকটা নিজের দোষ মানতে নারাজ, উপরন্তু গলাবাজি করছে। ভাবা যায়? নীরবের সাথে গলাবাজি। হয়তো তাকে চেনে না, অন্য গ্রামের, নইলে এতক্ষণে পা ধরে বসে থাকতো। ভাবনার মাঝে পুনরায় হাতে টান পড়ল। এই হাতটা জ্বলছে। তাড়াতাড়ি চলুন না। আশ্চর্য তো, মেয়েটা এমন ভাবে বলছে যেন সে তার জামাই লাগে। আরে চেনেই তো না তেমন সেই মেয়েটাকে। নামটাও মনে নেই। ধ্যাত বাল। আশেপাশের লোকজন তেমন তেরছা নজরে দেখছে। না জানি কি ভাবছে। আপনি যান, আমি পরে যাব ঝামেলা মিটাইয়া। এখানে সব পুরুষ, আপনারা মানাইতেছে না। মেয়েটা তবুও নড়ল না, যেন আটশাট বেঁধে এসেছে নিয়ে যাবে। আপনি আহত, চলুন বলছি। আরে বাস, ধমকের সুরে বলল না। আরে হে মেয়ে তো মহাধরিবাজ। আহত সে, অথচ মুখ দেখে মনে হচ্ছে ব্যথা সে পেয়েছে। নীরব হতাশ হলো। মাথাটা ভন ভন করছে। যাওয়া যাক। আশেপাশে তাকিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। সাথে অটোওয়ালাকে চোখ রাঙাতে ভুলল না। কথা খুশি হলো নীরবের পিছু পিছু সেও চলল। এসব দূর থেকে দেখে কবিতা ফ্যালফ্যাল করে তাকিয়েছে। ঝামেলা দেখলে জ্বর চলে আসা তার বোন খোদ ঝামেলার মধ্যে ঢুকে ঝামেলা বের করে ঝামেলার পিছু চলছে। সে স্বপ্নকে কোলে নিয়ে বলল,
মিনি সিস, লেটস গো। আই থিঙ্ক সামথিং ইজ সামথিং। স্বপ্ন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সে কিছুই বোঝেনি। কথা বুঝল না নীরব কোথায় যাচ্ছে। সে বলল, কোথায় যাচ্ছেন? একটা ফার্মেসিতে চলুন। নীরব হাঁটা থামিয়ে পেছনে ঘুরে দাঁড়ালো। সামনে কথা হতো ঝুঁকিয়ে তো দাঁড়িয়ে মিনি সাইজের একটা মেয়ে তাকেই হুকুম করছে। আপনার সাহস দেখে আমি আশ্চর্য হইতাছি। আপনি আমার হুকুম দেন? কথা আমতা আমতা করলো। সে কখন হুকুম দিল? সে মিনমিন করে বলল, আমি হুমকি দেইনি তো। আপনার ব্লাড লস হচ্ছে, তাড়াতাড়ি বন্ধ করতে হবে তাই। আমার বাইক ওইখানেই পড়ে আছে। আগে দোকানে যাব, চাচাকে পাঠাইয়া বাইক গ্যারেজে নিব, তারপর ডাক্তার দেখাইব। বুঝাইতে পারছি? আপনি এখন যান। না না, আমি থাকি। আর আপনার চাচাকে ফোন করে বললেই তো হয়, সে নিয়ে যাবে বাইক। আপনি আমার সাথে ফার্মেসিতে চলুন প্লিজ। নীরবের চোখ ছোট ছোট হয়ে এলো। এই মেয়েটা একটু বেশিই করছে না? তবে সেও ভেবে দেখলো কথাটা মন্দ নয়, শরীর ব্যথা করছে প্রচুর। আপনার ফোনটা দিন আর চলুন। কথা ফোনটা দিল। নীরব ফোন নিয়ে চাচাকে কল করে সব বলল। তারপর একটা ওষুধের দোকানে বসলো। দোকানদার তার চেনা, তাকে দেখে উঠে এসে কিছু বলবে এর পূর্বে কথা লোকটাকে বলল, ফার্স্ট এড বক্সটা দিন তাড়াতাড়ি। আরেকটা ব্যথানাশন ইঞ্জেকশনও দিবেন। লোকটারও নীরবের মুখ খাওয়া হয়ে গেল। সে দিল বক্সটা। কথা সেটা নিয়ে নীরবকে টুলে বসিয়ে তুলোয় স্যাভলন ভরিয়ে রক্ত পরিষ্কার করে দিল। জলনিতে নীরব মুখটা পরিষ্কার সরিয়ে নিতে চাইলে কথা অন্য হাত দিয়ে তার চিবুক ধরে কপালে ফু দিল। এরপর সুন্দর করে ড্রেসিং করে দিল। পাও হাতের জখমেও ড্রেসিং করে দিল। পুরোটা সময় নীরব নীরবতা পালন করে কথার কাণ্ড কারখানা দেখল মনোযোগ দিয়ে। মেয়েটা তার জন্য উদ্বিগ্ন বেশ। আচ্ছা কেন? তারা একে অপরকে চেনেও না, তবে মেয়েটা দেখতে মাশাআল্লাহ। কাজল দেয়া টানা টানা চোখ, সরু নাক, দাগবিহীন কপোলদ্বয়, আর ওষ্ঠাধর খানিকটা মোটা, তবে গোলাপি বর্ণের। না, এটা কোনো প্রসাধনীর ছাপ নয়, কৃত্রিম। আচ্ছা, সে একটু বেশি গভীরে যাচ্ছে না? সে কথার দিকে তাকালো। দোকানদারের থেকে কিছু নিয়ে সিরিঞ্জে ভরছে। হায় খোদা, তাকে ইঞ্জেকশন দেবে নাকি? সে দাঁড়িয়ে পড়ল। কবিতা পাশে দাঁড়িয়ে তাকে এই গুন্ডা লোকটা বা তার বোন কেউ খেয়ালই করেনি। নীরবকে উঠতে দেখে সে বলল, আরে আপনি উঠছেন কেন? কথা বোনের কথা শুনে এদিকে ফিরল। নীরবকে উঠতে দেখে বলল, আরে উঠবেন না, ইঞ্জেকশনটা দিয়ে নিই আগে, নাহলে পরে ব্যথা করবে, জ্বর আসবে। নীরব নাকচ করল। এই বিয়াদব মেয়ে, তুমিও আসো দেখছি। এই ছোটো প্যাকেটটা আবার কে? হ্যাঁ, সে যাই হোক, আমি কোনো সুই দিব না। আর তোমার কথা কেন শুনবো? তুমি ডাক্তারনি নাকি? যাও। কবিতা হে হে করে হেসে বলল, হবু ডাক্তারনি 1 বছর পরে পার্মানেন্ট হবে। আপনি নিশ্চিত হতে পারেন মরবেন না, তবে পাগল হলেও হতে পারেন। শেষের কথাটা মিনমিনে বলল। নীরব অবাক হলো। কিছু বলবে এর আগে মৃদু ব্যথায় আহ করে উঠল। স্বপ্নও কথা হাসছে। নীরবের অমনোযোগিতার সুযোগ ইনজেক্ট করে দিয়েছে। কথা নীরবের মুখ দেখে বুঝলো হয়তো লোকটা ইঞ্জেকশনে ভয় পায়, তাই এই পন্থা অবলম্বন করছে। এত বড় দামড়া ছেলে নাকি সামান্য শুয়ে ভয় পায়। নীরব তুলো নিয়ে সুই দেয়া জায়গায় ঘষতে ঘষতে বলল, এখন আমার বিশ্বাস হয়েছে আপনি ডাক্তারনি, নইলে এমন জল্লাদ কেউ হইবার পারে? সে যাকে, আপনার ভিজিট ক্যান্সেল। ধন্যবাদ তো দেবই না, আপনি আর পিছু পিছু আসবেন না। গুড বাই। বলে চলে গেল নীরব। তার মাথা ঘুরছে, মনে হয় এখনই চক্কর দেবে। এ ডাক্তারনি ইঞ্জেকশনে বিষ মেশায়নি তো আবার? ধ্যাত, বাড়ি গিয়ে ঘুম দিতে হবে। আবার ভাবলো বোনের বিয়ে, কত শত কাজ। কথা নীরবের বসা চেয়ারে বসে তার গমন দেখল। ইস, লোকটা রাগ করলো কি? আচ্ছা, লোকটা কেমন বাচ্চা টাইপের, নইলে সুই দেখে ভয় পায়? ভাবতেই হেসে ফেলল। কবিতা স্বপ্নকে অন্য চেয়ারে বসিয়ে দিয়ে কথার সামনে দাঁড়িয়ে জাসুসি নজরে পর্যবেক্ষণ করে বলল, সিস, ডাল মে কুছ গড়বড় হ্যায়। নেই নেই, ডালে পুরাই গন্ডগোল। আমি কিন্তু এই গুন্ডাটাকে দুলাভাই হিসেবে জীবনেও মানব না। আর এটা আমার বচন হ্যায়, और मेरे बचन ही है मेरी सजन। কথা চোখ ছোট ছোট করে বলল, এমন কিছু না তো কেমন কিছু? কথা নীরবের শেষ বিম্ব দেখে বলল, I think something is being happening in my inside. I don't know what, but the feeling, it's something I can't say. Sis, you are gone. Totally mad. শতক, সুলতানা ও শফিউর রহমান বসে একটা রুমে। সহস্র শব্দ মাহিদের বিয়ের তোড়জোড় করছে। ওরাও যাবে, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ কিছু আলাপ করতে চায় শতক। কাল বলা হয়নি বাবাকে। শতক ইশারায় মাকে বলল কিছু বলতে।
শফিউর রহমান মা ছেলের ইশারা বুঝিয়ে বলল, যা বলার বলো। ইশারায় কি বলছো? সুলতানা বললেন, বলছি মাহিদের বিয়ের পরের দিনই বড় ভাই আর ওরা চলে যাবে। তুমি সেদিন বিকেলে মৈত্রী আর শতকের কথা তুলবে ভাইয়ার কাছে, বুঝেছো? শফিউর রহমান তেরা গলায় বললেন, না, বুঝিনি, আর বুঝতেও চাই না। আমি আর আমার এই ছেলের বিয়ে আর একটা কথা বলবো না কখনো। কোনোদিন যদি বিয়ে হয় চুপচাপ গিয়ে খেয়ে দিয়ে আসবো, গিফটও দিব না। ঢের শিক্ষা হয়েছে আমার। ছেলের জন্য বুড়ো কালেও ভাইয়ের ঝাড়ি খেতে হচ্ছে। আমি আর ঝাড়ি খেতে চাই না। যে বিয়ে করতে চাই তাকে বলো গিয়ে। শতক অসহায় হয়ে মায়ের দিকে তাকালো। মা মাথা নাড়ালো, মানে এ আজব মালকে বোঝানো তার পক্ষে সম্ভব নয়। শতক বলল, দোষটা কিন্তু তোমার কোচে ছিল না, আমাকে বিষয়টা একবার জানো না। এখন যা হয়েছে তুমি বড়ব্বার কাছে মৈত্রীর কথাটা বলবে। বড়ব্বা কোনো ঝাড়ি দেবে না, ভয় পেও না, আমি থাকবো। শফিউর রহমান ছেলের দিকে তাকিয়ে বলল, আমি ভয় পাচ্ছি না, আমি শুধু ঝামেলাই যেতে যাচ্ছি না। শতক হেসে বলল, তুমি যে ভয় পাচ্ছ না তা তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভয় পাচ্ছি। খুশি? এখন নিজের বিয়ের ঢোল নিজেই বাজাও, যাও। শতক বলল, আব্বা চক্ষু লজ্জা একটা বিষয় আছে না, বড়ব্বার সামনে। লজ্জা করলে বিয়ে করতে চাইছো কেন? বিয়ের সাথে লজ্জা কিসের সম্পর্ক? শফিউর রহমান বাঁকা হেসে বলল, গভীর সম্পর্ক। বিয়ে করতে চাইলে লোক লজ্জাকে গঙ্গায় ভাসিয়ে দিতে হয়। এখন বাপ হয়ে গিয়ে আমি আরো ভেঙে বলবো? শতকের চোখ মুখ লাল হয়ে গেল। এভাবে কোনো বাবা বলে নাকি? সে মাকে বলল, মা, তোমার একদম উচিত হয়নি এই বদমাস ছেলেকে বিয়ে করা। উই ডিজার্ভ আ বেটার ফাদার। বলে চলে গেল। শফিউর আহাম্মক হয়ে গেল। সুলতানাকে বলল, কি বলে গেল তোমার ছেলে? সুলতানা খিলখিলিয়ে হেসে উঠল। কাল মাহিদের বিয়ে, বাড়িতে মেহমানদের ভিড়, বাড়ির সকলে ভীষণ ব্যস্ত। খাদিজা বেগমের বাবার বাড়ি থেকেও এসেছে অনেকে। শাহিনুর ও মোহনারাও জামাই ছেলে মেয়ে নিয়ে এসেছে। সচরাচর গ্রামের বাড়িতে বিয়েতে গায়ে হলুদ তেমন করা হয় না, যদিও যুগ এখন আধুনিক হয়েছে। মতিউর রহমানের বাড়িতেও গায়ে হলুদের ব্যবস্থা করা হয়নি। তবে বিভিন্ন গ্রামে বিয়ের আগের দিন কিছু নিয়ম পালিত হয়। তার মধ্যে একটা হলো বিয়ের আগের দিন বিকেলে বর বা বউকে ভিন্নভাবে রঙে সজ্জিত কাপড় কাচার নতুন পিড়িতে কোলে করে এনে বসিয়ে দেয়। একটা রঙিন কুলোয় কাঁচা হলুদ বাটা, সরিষা বাটা, দুবলা ঘাস, বিভিন্ন ফুল আরও বিভিন্ন জিনিস রেখে দেয়। হলুদ বাটা, সরিষা বাটা মুখ হাত পায়ে মেখে দেওয়া হয়। এরপর রঙে সজ্জিত পানি ভর্তি কলসি আমের পাতা দিয়ে বানানো ফুল টাইপ কিছু দেওয়া হয়। 7 জন 7টা হাত বর বা বউয়ের মাথায় রেখে তার উপরে সরিষার তেল ঢেলে কলসির পুরো পানি ঢেলে দেয়। বরের দুলাভাই আর বউ হলে ভাবি তাকে গোসল করিয়ে দেয়, সাথে মুড়ি ও গজা বিতরণ করে। এরপর সবাই একে অপরকে ভিজিয়ে দিয়ে আনন্দ মজা করে। গোসল করানোর পর কোলে করে নিয়ে পার্টিতে বসায়। বউ বিয়ে হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পার্টিতেই অবস্থান করে, এমনকি সেখানেই ঘুমায়। শুধু দরকারি কাজে পার্টি থেকে ওঠে। আর আরেকটা নীতি, গোসলের পরে আর বউকে ঝাল খেতে দেওয়া হয় না, শুধু দুধ ভাত খাওয়ায়। বরের ক্ষেত্রে এখানে কিছুটা ভিন্ন। বর পার্টিতে সারাক্ষণ থাকে না, আর না দুধ ভাত খায়। মৈত্রীর দাদির ঘরে তাকে খাওয়াচ্ছে। মৈত্রীর দাদি অসুস্থ আগে থেকে, বিছানায় পড়েনি, তবে হাঁটতে কষ্ট হয়। মানুষ চিনতে পারে না। চেনার মধ্যে মৈত্রী মতিউর রহমান ও আয়েশাকে চেনে, বাকি সবাইকেও চেনে, তবে মাঝে মধ্যে ভুলে যায়। বয়সটাও বেড়ে গেছে, সাথে অসুখের লেভেল। মৈত্রীর দাদি আধশোয়া হয়ে আছে। মৈত্রী ভাতের লোকমা করে করে দাদির মুখে পুড়ছে। দাদি বলল, মিঠু, আজকে তোর বিয়া? মৈত্রী হেসে বলল, না বউ, তোমার নাতি খুশবুর বিয়া। খুশবু কেডা? আবার ভুলে গেছে। মৈত্রী হাসলো, ওসব বাদ দাও, দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে দিই, খাবা? না রে, খাইবার মন চায় না, সব তিতা লাগে। মৈত্রী জোর করলো না। ভাত খেয়েছে কয়েকটা, একটু পরে দেবে। ভাইয়ের বিয়ে অথচ তোর খুঁজে পাওয়া যায় না? চল, তোর ভাইরে গোসল করাবে। মৈত্রী আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখলো শতক দাঁড়িয়ে হাসি মুখে। কাল বাবার কাছে শুনেছে ঘটনা। কথাপুর সাথে বিয়েতে মাস্টার মশাইয়ের মত ছিল না। উপস, বেচারা জানতো না অব্দি। ভালো, এতে তার কি? সত্যি কি তার কিছুই না? ওই শতক ভাইয়ের বিয়ের কথা শুনে তার কেন মন কেমন করছিল না, তার মন কেমন করছিল এই কথা শুনে যে শতকের সে যোগ্য নয়। আচ্ছা, ব্যাপারটা ঘুরে পিছিয়ে একই রকম শোনা যাচ্ছে। ধ্যাৎ, সে কি পিছলে পড়লো নাকি শতকের ভালোবাসা নামক ফাঁদে? দাদি কণ্ঠস্বরে তার ধ্যান ভাঙল। কেডা কথা কইল বোন? মৈত্রী হেসে বলল, তোমার আরেকটা স্বামী।
দাদির কপালে ভাঁজ পড়ল। সে শতককে এক নজর দেখে বলল, আমার নাকি তোর জামাই? আমার দ্বারা তো আমি চিনি, আমারে একলা থইয়া পগার বার হইছে। মৈত্রীর মুখটা দেখার মতো হয়েছে। শতক হেসে উঠল জোরে। মৈত্রী এক পদক তাকালো। হার্টবিট মিস হলো কি? টুল টেনে মৈত্রীর পাশে বসে তার কাঁধে হালকা ধাক্কা দিয়ে চোখ টিপ দিল শতক। দাদির গাল টিপে বলল, ইস ববু একদম সত্যি কথা বলেছে, তোর মুখে ফুল চন্দন পড়ুক। দাদি হেসে বলল, তুমি সত্যি মিঠুর জামাই লাগো? হ্যাঁ ববু, তুমি ঠিকই চিনেছ। বলেই মিষ্টি হাসলো। দাদি মিঠুকে বলল, মিঠু বিয়া করলে আর আমারে জানাইলি না, আমি কি তোর জামাইরে লইয়া ভাইকে যাইতাম নি? মৈত্রী শতককে চোখ রাঙানি দিল। শতক বুকে হাত রেখে হেসে গুনগুনিয়ে গাইল, ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব। বলে হালকা ওষ্ঠদয় ফুলিয়ে ঝুমুর ভঙ্গিমা করল। শতকের গানের গলা মাশাল্লাহ, গম্ভীর কণ্ঠে গান অসাধারণ শোনা যায়। মৈত্রীর চোখ বড় বড় হয়ে গেল। বুঝলে ববু, তোমার নাতন হিংসে হয় তার জামার দিকে কেউ নজর দিলে। দাদি হেসে উঠল। মৈত্রী এটু প্লেটটা দিয়ে শতকের হাতে বাড়ি দিল। দেখলে তোমার জল্লাদ নাতনের কারবার? কই জামাইকে আদর করবে, চুমুটো খাবে, তা না, জামাইকে প্লেট দ্বারা আহত করছে। মৈত্রী লজ্জা পেল খানিকটা। সে বলল, তুমি একটা জাতা। বলে উঠে চলে গেল। শতক তার গমন পথে তাকিয়ে দেখল মৈত্রীর হেলে দুলে যাওয়া। ইস, সেভাবে কেউ হাঁটে? মনে হচ্ছে তার ভেতরে জ্বলছে কিছু। হঠাৎ মৈত্রী থেমে গেল কি মনে করে। দরজায় হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, মাস্টার মশাই, আজ পহেলা বৈশাখ, জানেন তো নাকি? তারপর মৈত্রী গুনগুন করে হালকা বিশুরে গলায় বলল, হাওয়া কেন আজ হয়েছে মাতাল, দেব আজ উড়েছে আকাশে, তোরই আঁচলে আমি বদলে গেছি এক পলকে। কানে কানে বলে মন কেন আজ মেলেছে ডানা, আজ যত সুখ ভরে। বলেই খিলখিলিয়ে হেসে দৌড়ে চলে গেল মৈত্রী। শতক তার বিশুরো গলায় গান শুনে মুখ কুচকে ফেলল। তারপর হঠাৎ গানের লিরিক্সটা আপন মনে বিড়বিড় করতে লাগলো। আচ্ছা, হঠাৎ এই গানের মিনিংটা কি দাঁড়ালো? কিছু বুঝতে পেরিয়ে সে বুবুকে আসছি বলে মিঠুকে ডাকতে লাগলো। মিঠু শুনে যা। মিঠু। ঘর থেকে বেরিয়ে এসেও পেল না। উঠোনে গিয়েও দেখলো নেই। আকিব শতককে দেখে বলল, শালাবু কই উড়ে বেড়াও? তাড়াতাড়ি মাইককে কোলে নিয়ে পিড়িতে দাঁড় করিয়ে দাও জলদি। শতক হেসে বলল, দোলা ভাই, ও কোনো 4-5 বছরের বাচ্চা না আছে, বললেন আর কোলে নেব। এই বইটার সারকে কোলে নিতে পারবো না, আপনি নিন। আর আপনার তো পাঠালাহান শরীর, আমি কোথায় চুনোপুটি। মাহিদ বলল, আমি কারো কোলে ওঠার জন্য লাফাইতেছি না, আমি হেঁটেই যেতে পারি। আল্লাহ পাক 2টা পা দিছে কিসের জন্য? সহস্র বলল, না ভাই, রীতি ইজ এ রীতি, তোমার ভাঙতে পারো না, এতে পাপ হবে, পাপ। বলে আড়াআড়ি ভাবে তবা করল। আকিব হেসে বলল, ছোট শালাবাবু ঠিক কথা বলেছে, শতক না কোলে আমি অনেক ক্লান্ত। শবনম বলল, শতক তুই নে না, তোর দুলা ভাই এমনিতেই দুর্বল, কখন পড়ে যাবে ঠিক নেই। সহস্র দুলাভাইয়ের কানে কানে বলল, দোলা ভাই আপনি দুর্বল, চিন্তা করবেন না, আর নয় হতাশা, আর নয় দুরাশা, নুরানি ইউনানি চিকিৎসা। সহস্র আর বলতে পারল না। আকিব তার মুখ বন্ধ করে দিয়েছে। শালা বউ মিলে তার মান ইজ্জত শেষ করে দেবে। শতক লুঙ্গির গিটটা শক্ত করে বেঁধে মাহিদকে কোলে নিয়ে বলল, শালার কপাল আমার, বউ করোনার বয়সে শালারে করে নিতে হচ্ছে। মাহিদ আফসোস করে বলল, বিয়ে ভেঙেছে বলে দুঃখ পাচ্ছিস? থাক, কান্দিস না। বলে হেসে উঠল। সাথে যোগ দিল সবাই। তখনই মৈত্রীর আগমন ঘটল। শতক মৈত্রীর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে জোরে গেয়ে উঠল, না রে না, আর তো পারে না, মন আমার নাচতে না বোধ একজনের হৃদয়। বলতে বলতেই থেমে গেল। মা, চাচি, আত্মীয় স্বজনের চক্ষু জোড়া তার দিকে তাকিয়ে। সে লজ্জায় লুকোতে তাড়াতাড়ি পা চালালো। সকলে হেসে উঠল উচ্চ স্বরে। সন্ধ্যাবেলা সবাই ব্যস্ত। কেউ কেউ টুকটাক কাজ করছে, আবার কেউ কেউ আড্ডা দিচ্ছে। আড্ডা বলতে সংসারের আলাপ, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা, ছেলের বউ, মেয়ে জামাই ইত্যাদি। ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে সব ভাই বোন। মাহিদের গোসলের পরে অনেক মজা হয়েছে। মতিউর রহমান একটা লাগেজ এনে বললেন, সহস্র এসব ব্যাপারে আগে। বরব্বা তুমি চিন্তা করিও না, मैं हूं ना, সব সহি সালামত পাঠিয়ে দেব। মতিউর রহমান হেসে চলে গেল নিজের রুমে। সহস্র বলল, আমার সাথে কে কে যাবে? এই মিঠু চল।
বিয়ে সাহেবের পকেট খালি করে আসি। মিঠু হেসে বলল, তাইলে রেডি হয়ে আসি। শতকের চোয়াল শক্ত হয়ে এলো। সে বলল, এক থাপ্পড়ও দাঁত ফেলে দেবো। পা ঠিক হয়নি ভালোভাবে, আর উনি ঢ্যাং ঢ্যাং করে বিয়ে আর পকেট খালি করবে। হাজার ও যাবে না। মৈত্রীর মুখে অমাবস্যা নামলো। তার পা ঠিক আছে, হাঁটতে পারে, দৌড়াতেও অসুবিধা হয় না। কবিতা বলল, ওই 1000 যার পকেট খালি করবি সেই জিতবটাক। মাহিদ বলল, মানে? কবিতা হাসি মুখে ধীরে ধীরে বলল, যেন বড়রা না শুনতে পায়। সকালে গুন্ডাটা বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, কিছুটা ইনজুরিও হয়েছে। আমিও সিস উপস্থিত ছিলাম। সিস নিজে তার চিকিৎসা করেছে। কথা জড়সড় হয়ে গেল। এই কবিতার মুখে কিছু আটকায় না। সবাই কি ভাববে? কেউ কিচ্ছু ভাবলো না, নর্মালি নিল। জিজ্ঞেস করলো কিভাবে হয়েছে। কবিতা বলল অত শত জানে না। সহস্র বলল, এখন দেখে আমার ওই লস রোগী দেখতে তো খালি হাতে যেতে পারি না। 1 সেকেন্ড, ওরা জানেই না যে আমি জানি। কিছু নেব না। আর কেউ আমার সাথে যাবে? কথা ছট করে বলল, আমি চাই বলে কেমন যেন মনে হলো। সবাই কি ভাববে? তার যেতে ইচ্ছে করছে। সারাদিনের হয়েছয়ে লোকটার কথা ভুলেই বসেছিল। এখন কথা উঠাই মন কেমন করলো। লোকটা কেমন আছে? সহস্র বলল, কথা আপু, ইউ আর দ্য বেস্ট কোম্পানি এভার। শতক বলল, ভাই পাম্প কম মার, হবু ডাক্তার মানুষ, ফেটে না যায়। দেশের খনি এরা। কথা হাসলো। কবিতা বোনের দিকে সরু নজরে তাকিয়ে। কথা তাকে পাত্তা দিল না। যাক বাবা, লোকটাকে একটু দেখা যাবে। তালুকদার বাড়িতে তেমন একটা হইচই নেই, হবে বা কি করে। কাল মেয়ের বিয়ে, অথচ আজ ছেলেটা অ্যাক্সিডেন্ট করে বিছানায়। নীরা ছেলের কাছে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বকছে কেন দেখে শুনে গাড়ি চালায়নি। নীরব কিচ্ছু বলল না। মায়ের বুকুনি ভালো লাগছে। একটু আগে বোন এসে এক দফা কেঁদে ভাসিয়ে গেল, সেটাও ভালো লেগেছে। কেন জানে না। কালকে আদরের বোনটা শ্বশুর বাড়ি চলে যাবে। ভাই বলে কে শাসন করবে? ছোটর নামে নালিশ কে নিয়ে আসবে? কলেজ ছেড়ে আসতে বায়না কে করবে? বোনকে সে খুব মিস করবে। তবে সে খুবই খুশি বোনটা ভালো জীবন সঙ্গী পাচ্ছে, সাথে ভালো পরিবার। এরই মধ্যে দরজায় কেউ কড়া নাড়ছে। নীরা বলল, কে? মা, আমি শান্ত। আপুর দেবরার ননদ এসেছে, ভাইয়াকে দেখতে চায়। নীরা ভাবলো মৈত্রী এসেছে হয়তো। সে মাকে ইশারায় বলল আসতে দিতে। নীরা আসতে বললে সহস্র কথা ভেতরে ঢুকলো। সহস্র হেসে বলল, ভালো আছেন আপনারা? আসলে আমরা লাগেজ দিতে এসেছিলাম। শুনলাম নিবিড় ভাই নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই দেখতে এলাম। আগে জানলে ফল টল কিছু অবশ্যই নিয়ে আসতাম। এমন খালি হাতে কেমন যে লাগছে। বলেই মনে মনে তওবা কাটল। নীরা খুশি হলো। নীরব বলল, মিথ্যা ভালোই বলতে পারো। সহস্রের চোখ বড় বড় হয়ে গেল। ধরে ফেললো নাকি? সে আমদামতা করে বলল, মিথ্যা বলবো কিভাবে? নীরাও বাছোয়া হয়ে বলল, ওই ডাক্তারনি ম্যাডাম জানে তো, বলে নাই তোমারে? ওই তো চিকিৎসা করছে। সহস্র মাথা নাড়ল, মানে জানে না। কথা হাসলো। ফান্দে পড়িয়া সহস্র কান্দে রে। নীরা বলল, তুমি ওরা চিকিৎসা দিচ্ছ? কথা মাথা নেড়ে বলল, জি আন্টি, আমি করেছি। আপনার ছেলে তো আহত হয়ে অটোওয়ালার সাথে মারামারি করতেই ব্যস্ত। শরীরে জখম, কপালে কেটে রক্ত বের হচ্ছে, তার খেয়ালই নেই। আমি কতবার ডাকলাম, এলোই না। শেষমেশ টেনে অনুরোধ করে এনেছি। ব্যান্ডেজ করার পর ইঞ্জেকশনও দিতে চাইছিল না, আমি কৌশলে দিয়ে দিয়েছি। নীরা পুনরায় ছেলেকে বকতে লাগলো। নীরব আর নীরব না থেকে কথাকে ধমক দিল, আপনাকে এখন এসব বলতে হলো? মুখটা বন্ধ রাখা যেত না? নীরা বলল, তুই ওকে বকছিস কেন? আসুক তোর আব্বা, সব বলে দেব। আর তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? আর এই হতচ্ছাড়াটা মানুষ হলো না, একে নিয়ে আমি কি যে করি। আন্টি, বিয়ে দিয়ে দিন। বউ আসলে ঝগড়া একদম ঠিক হয়ে যাবে। বড় আব্বা বলে আব্বুও নাকি একটু একটু দুষ্টামি করতো, তারপর বিয়ে দিয়ে দিল, এখন শুধরে গেছে। কথা সহস্রের হাতে খোঁচা দিল। এই পাগল ছেলে কখন কি বলে। নীরব বলল, আমি তো চাই, কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না। আফসোস করে বলল। কথার কথা বাড়াতে দিল না, রাতের বাহানা দিয়ে চলে গেল। যাওয়ার আগে এক পলক নীরবের দিকে তাকিয়ে দেখল গভীরভাবে। গরমের রাত, তার উপর বিদ্যুৎ নেই। পরিবেশটা শুনশান। খানিকটা বেলুনাকার চাঁদ জ্যোৎস্না ছড়াচ্ছে মোহময়। মেঘমল্লার অনুপস্থিতিতে তারকারাজির সমস্ত আকাশের তনু জুড়ে মিটমিট করে আলো ছড়াচ্ছে। ধরনীয় থেমে নেই, প্রকৃতির এক অনন্য রূপ দেখে নিজেও জ্বলছে। আশপাশের অন্ধকারে ধানের খেতে ঝোপঝাড়ে জোনাকের ঝাঁক, সে অনন্য ঝলকানির শুরু। রাতের পোকার ডাক শোনা যাচ্ছে।
সাথে দূর থেকে মৃদু আওয়াজে ভেসে আসছে কুকুরের ডাকের ধ্বনি। সব মিলিয়ে পরিবেশটা মনোমুগ্ধকর। বিয়ে বাড়িতে সবাই কাজ সেরে দেরিতে ঘুমানোর ফলে গভীর নিদ্রায় আচ্ছন্ন। ভাবসা গরমে বিদ্যুতের বিভ্রান্তির ঘটনায়ও তাদের নিদ্রায় বিঘ্ন ঘটাতেই অক্ষম। শতক বারান্দায় বসে। রাতে মাহিদ সহস্র আর সে ঘুমিয়েছিল একই ঘাটে চিপাচিপি করে। এত গরমে তার ঘুম ভেঙে গেছে। গরম সহ্য করার অভ্যেস নেই তেমন। বাড়িতে আইপিএস থাকায় সমস্যা হয় না। রাতে বাড়িতে গেলেই ভালো হতো, কি দরকার ছিল ছিপাই ঢোকার। তবে এই রাতের পরিবেশটা তার মন ভালো করে দিয়েছে। সে বসেই রইল। হঠাৎ তার কানে একটা অদ্ভুত শব্দ এলো। সে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখলো আওয়াজটা দাদির ঘর থেকে আসছে। দাদিকে তো রাতে ঘুমের ওষুধ দেওয়া হয়। দাদির ঘরে কে কে ঘুমিয়েছে সে ভাবলো গিয়ে দেখবে, কিন্তু ভেবে দেখলো না, এত রাতে যাওয়া ঠিক হবে না। কে না কে ঘুমিয়ে আছে। সে সরে আসতে নিলেই মেইলি চাপা হাসি ভেসে এলো। শতকের টনক নড়ে। এই হাসিটা তার খুব চেনা। ভালো করে শুনে দেখলো একা নয়, আর কেউ আছে। এত রাতে কি করছে? হাসির আওয়াজের সাথে আরেকটা শব্দ আসছে, ক্ষীণ। কেমন শব্দ? সিনেমাতে কপত কপতিরা যখন একে অপরের ওষ্ঠের মাঝে মত্ত থাকে তখন যেরকম চুচু ধ্বনিত হয় সেরকম। শতকের হাত পা ঠান্ডা হয়ে এলো। ভেতরে কি হচ্ছে? অজানা আতঙ্কে তার হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। সে কি দরজা খুলে দেখবে নাকি পালিয়ে যাবে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হওয়ার জন্য? সে দুরু দুরু পায়ে এগিয়ে গেল। টি শার্ট উছিয়ে বুকে থুতু দিল। দাদির ঘরের দরজা সারাক্ষণ খোলা থাকে। বুড়ো মানুষ, কখন কি হয়। শতক দরজা খুলে প্রায় নিঃশব্দে। অল্প আওয়াজ হলো, কিন্তু রুমে থাকা মানবগুলো ঠাউর করতে পারল না। তারা নিজেদের কাজে মগ্ন। শতক অন্ধকারে আবছা আলোয় দেখলো কাঁথা মুড়ি দিয়ে আছে দুজনে। ভেতর থেকে মৃদু আলো আসছে। কিসের আলো সেটা ভাবলো না শতক। ভাবলো এই গরমেও কাঁথা মুড়ি দিয়ে আছে আর নড়াচড়ার শব্দ আসছে। শতক ভাবলো সে যা ভাবছে তা যেন সত্যি না হয় কদাপি। সেও 99% বিশ্বাস করে যে যা ভাবছে মিথ্যা। তবে 1%-এর আশঙ্কাজনক উত্তেজনায় সে খেমে একাকার। সে আর অপেক্ষা করলো না। চট করে কাঁথা সরিয়ে দিল মানবদয়ের উপর থেকে। তারপর মানবীদয়কে দেখে তার চোখ শীতল হলো। তবে তাদের হাতে থাকা ফোন ও ফোনের স্ক্রিনে থাকা দৃশ্য দেখে তার চোখ কপালে। সে খপ করে মোবাইলটা কেড়ে নিল। মৈত্রী ও হুমায়রা ফোন দেখছিল ধ্যান মন দিয়ে। এভাবে শতক এসে তাদের ধরে ফেলবে কল্পনাতীত ছিল। ছি, লজ্জাজনক পরিস্থিতি। হুমা লজ্জা পেয়ে কাঁথা টেনে আপাদ মস্তক ঢেকে দাদির দিকে মুখ ঘুরিয়ে রইল। বাইরে কেউ শহীদ হলেও এই মুখ বের করবে না। মৈত্রী পড়ে গেল বিপাকে। সে কোথায় লুকাবে? হুমাটা পুরো কাঁথা নিয়ে নিল। সে শতকের দিকে তাকালো। আবছা অন্ধকারে শ্যাম মুখটা তেমন স্পষ্ট না। গালে থুতনিতে চাপদারির জন্য আরো অন্ধকার লাগছে। সে কি লজ্জা থেকে বাঁচতে খাটের নিচে লুকিয়ে পড়বে? শত কিছুক্ষণ তাকিয়ে চাপা স্বরে হিসিয়ে বলল, কাল দেখছি তোদের, এখন রাত বলে বেঁচে গেলে। বলে চলে গেল রুম থেকে। মৈত্রী বিষণ্ণ মুখে বসে রইল। কাল কি হবে? তাদের পিটিয়ে তক্তা না বানিয়ে দেয় সে একটু সহ্য করে নেবে, কিন্তু বড়দের কানে গেলে মান সম্মান আর কিছুই থাকবে না। তার মুখটা কাদো কাদো হয়ে এলো। শুয়ে পড়বে তখন মনে পড়লো ফোনটা শতক ভাইয়ের হাতে। ও আল্লাহ! শতক ভাইয়ের কাছে তার ফোনের লক খোলা মন্টুর ব্যাপার। সে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে গেল। দেখলো শতক টিনের গেট খুলে বাড়ির বাইরে গেল। মৈত্রী কোনো চিন্তা না করে শতকের পিছু পিছু বের হলো। তার ভয় করছে। বাড়ির একটু দূরে গিয়ে শতক বুঝতে পারলো কেউ তার পেছনে। সে ঘুরে দেখলো মৈত্রী। এই, তুই এখানে কেন? যা ভেতরে ঘুমিয়ে পড়। ধমকেই বলল শতক। মৈত্রীর তনু হালকা কেঁপে উঠল। শতক ভাই কখনো তার সাথে এমন ধমকেই কথা বলেনি। তবুও সে গেল না, ঠাঁই দাঁড়িয়ে রইল। কথা কানে যায়নি, যা বলছি মার খাবি মৈত্রী। তবুও গেল না মৈত্রী। তার চোখে অশ্রু অন্ধকারে সেটা দেখতে পেল না শতক। শতক বুঝলো এই 1 নম্বর ঘাড় থেরা এখন যাবে না, কিন্তু কেউ দেখে ফেললে সর্বনাশ। কথা বানাতে সেকেন্ড লাগবে না। বাড়ি ভর্তি মানুষ। সে মৈত্রীর কোনোই চেপে ঝোপের ধারে গেল। এখানে বেশ অন্ধকার, কেউ ঠাহর করতে পারবে না তেমন। সে ধীর কণ্ঠে ক্ষোভ ছেড়ে বলল, কি চাস কি তুই? মৈত্রী চোখ পিটপিট করে বলল, ফোন। শতক ভ্রু কুচকে ফেলে এই রাতের অন্ধকারে ফোনের জন্য এসেছে। ফোনে আর কি আছে? যা, আর পাবি না ফোন।
মৈত্রী অনুরোধ করল, না দেব না, বড়ম্মা বড়বাকে জানাই তোর কীর্তিকলাপ। মৈত্রী শতকের হাত ধরে বলল, শতক ভাই প্লিজ বলো না, আর হবে না তো। আর আমরা তো শুধু মুভি দেখছিলাম। শতক হাত ঝটকায় সরিয়ে দিল। পুরো মুভি রেখে তোরা শুধু ওইটুকু দেখছিলি কেটে কেটে? লজ্জা করছে না ফোনের কথা বলতে? মৈত্রী খানিকটা রেগে গেল, তবুও শান্তভাবে বলল, বারবার দেখিনি, শুধু 3 বার দেখেছি। সেটা আবার গলা বাড়িয়ে বলছিস? লজ্জা করলো না? সাথে হুমাও ছিল, ও ছোট না? সরি বললাম তো। আর তুমি এমনভাবে বলছো যেন তোমরা কখনো দেখোনি টাইটানিক। আর হুমা ওইটা তো ছোট নয়, ওই মুভি দেখবে বলেছিল। আর তুই তো দুধে দেওয়া তুলসী পাতা, ও বললো আর তুই সঙ্গ দিলে। আর আমিও দেখেছি টাইটানিক অনেকবার, তো রোমান্টিক সিন স্কিপ করে গেছে। আর তোরা এখানে নাক টিপলে দুধ বেরোয়। শতক ভাই ফোন দাও বলছি। দেব না, কি করবি? মৈত্রী খানিকক্ষণ ভাবলো, তারপর হাসি মুখে বলল, বাবাকে বলে দিব তুমি আমাকে কি বলেছো, প্রমাণস্বরূপ তোমার দেওয়া গিফটও দেখাবো। শতক পকেটে হাত রেখে মৈত্রীর দিকে ঝুঁকে বলল, খুব উপকার হয়, বলছে থাকা দায়। আর বউটাও থাকতে পারছে না, বুঝলি? কী সব দেখে বেড়ায়। বিয়েটা হয়ে গেলেই এর থেকেও ডিপ রোমান্সিক লাইফ দেখাবো, আই সোয়ার। মৈত্রীর কান গরম হয়ে গেল। সে তড়িঘড়ি করে বাড়ি ফিরে এলো। শতক হেসে তার পিছু পিছু এলো গুনগুন করতে করতে। বাড়িতে ঢুকে যে যার কামরায় চলে যায়। কেউ খেয়াল করলো না বাইরে টয়লেট থেকে কেউ বেরিয়ে তাদের একসাথে দেখে অবাকের চূড়ায়। তালুকদার বাড়িতে কম বেশি সবাই ব্যস্ত। একটু পরেই বরযাত্রী আসবে বলে কথা। নীরব অসুস্থ অবস্থায় কাজ করছে। অবশ্য তার কাজ বলতে লোকদের উপর চিল্লানো, হুকুম দেওয়া, কেউ কিছু গড়বড় করলে ঝাড়ি দিয়ে বসিয়ে দিচ্ছে। ঝর্ণা বসে আছে ঘরে। একটু পরেই তাকে সাজানো হবে। কোনো পার্লারের লোক না, তার মামাতো ভাইয়ের বউ লতা সাজাবে। নীরা মেয়েকে দুধ ভাত খাওয়াচ্ছে। ঝর্ণা খেতে চাইছে না। কাল থেকে এই দুধ ভাতের উপর মনে হচ্ছে কতদিন হলো ঝাল খায় না। নীরা বকেছে মেয়েকে, একটু খেয়ে নে, বিয়ের মানুষ এলো বলে। নে হাঁকার। মা আমি খাবো না, নিয়ে যাও এসব, নিজেকে 2 বছরের বাচ্চা মনে হচ্ছে। লতা ভাবি হেসে বলল, আম্মা আপনি নিয়ে যান, ও তো এসব খাবে না, বরের দেওয়া এটো খাবার। বলে হাসলো। ঝর্ণা নাক ফুলালো। নীরা মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেল। যাওয়ার পথে তার চোখ ভিজে গেল। মেয়েদের কেন বাবার বাড়ি থেকে বিদায় নিতে হয়? এরই মধ্যে শোরগোল শুরু হলো। বর এসেছে, বর এসেছে। নীরব মুরব্বীরে এগিয়ে গেল। বাচ্চারা তো সেখানে। 2টো হাই স্কোর এসেছে বিয়ের লোকজনের বর। নীরবের মামা মাহিতকে মিষ্টি মুখ করিয়ে ঘড়ি উপহার দিয়ে নামালো হাইয়েস থেকে। মাহিত মেরুন কালারের কাজ করা পাঞ্জাবি, মাথায় বরটুপি পরে আছে, হাতে রুমাল নেই। তার সাথে বাকিরাও নেমে এলো। শান্ত ও আরো ছেলেমেয়েরা গেট ধরেছে, টাকা ছাড়া ঢুকতে দেবে না। এই নিয়ে তর্ক চলল সকলের মাঝে। শান্ত তার দল 2000-এর নিচে নামবে না। আর এদিকে মৈত্রী, আকিব, সহস্র, শবনম 1000-এর উপর 1 টাকাও দেবে না। এ নিয়ে তুমুল বাঘ বিতণ্ডা। মাহিত বেশ মজা পাচ্ছে। তার অত তাড়া নেই। বাড়ি থেকে সব ঠিকঠাক করে এসেছে। গেট ধরার টাকা শতকের পকেট থেকে, প্লেট সাজানোর টাকা আকিব, দুলাভাই আর বাকি সব সে দেখবে। আর বউ তো তারই, কেউ নিয়ে তো যাচ্ছে না। শবনম বলল, 1000 নিলেও নাও নইলে আমার এখনই ঢুকে যাব, তোমাদের এই ফিতা আটকাতেই পারবে না। আর না তুমি। শান্ত জোর গলায় বলল, দুলাভাই মাত্র 2000 টাকা নিয়ে এত ঝগড়া করছে আপনার গোষ্ঠীর লোক। আরে শালা শালিদের একটা হক আছে না, এভাবে হক মেলে দিবেন? একটু উঁচু আওয়াজেই শোনা গেল। শতক ভিড় ঠেলে এলো গেটের সামনে। পরনে সাদা পাঞ্জাবি আর চোখে সব সময়ের মতন কালো ফ্রেমের চশমা। এতক্ষণ সে ফাঁকেই ছিল। তাকে দেখে শান্ত পুরোপুরি শান্ত হয়ে গেল। হরগড় করে সালাম দিল। শতক সালামের জবাব দিয়ে মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে শান্তের হাতে দিল। মৈত্রী ঝট করে বলল, শতক ভাই 1000-এর উপরে 1 টাকাও দিবে না কিন্তু। শতক তার দিকে তাকালো। আজ সারাদিন মহারানীর ও হুমার খোঁজ পায়নি। কোথায় যে ঘাপটি মেরে বসেছিল তার সামনে পড়েনি ভুলেও। মৈত্রী শতকের তাকানো দেখে সহস্রের পেছনে লুকালো। ইস, কালকের ঘটনাটা এখনো মস্তিষ্কে হাডুডু খেলছে। এত লজ্জা সে জন্মে পায়নি। শান্ত ভদ্র ছেলের মতন টাকা নিয়ে কাছি দিয়ে দিল। সবাই হাঁ করে দেখল দুজনের কাণ্ড। যে ছেলেকে এতক্ষণ হাজারো কথা বলে বাগিয়ে আনা যাচ্ছিল না, আর তাকে বিনা কথায় বশ করে ফেলল।
শান্ত সবার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি কি শখের বসে এসেছি? ঘাপলা আসে বস, যে এসে স্যার নয়, এই শতক রহমান, শুধু ছাত্ররাই জানে। শতক সেটা নিয়ে গেটের ফিতা কাটল। মাহিদ বলল, আরে আমার কাটার কথা ছিল তো। শতক মাহিদের দিকে তাকালো, যার মানে হয়তো টাকা আমি দিয়েছি। না। মাহিদ দাঁত বের করে হাসল। আকিব তার পেটে হালকা গুতা দিয়ে বলল, তুমি জামাই, হাসবে না বলেছিলাম না? আর রুমাল কই? মাহিদ পকেটের দিকে ইঙ্গিত দিল। আকিব বলল, সালাবু, রুমাল মুখে রাখো, পকেটে না। সবাই ভেতরে ঢুকে দেখলো একটা টেবিলের উপরে বিভিন্ন ফল কেটে ও মিষ্টি পিরিজে রেখেছে, আর একটা ট্রেতে 7টা শরবতের গ্লাস, যার একটা উল্টানো। কানে পক্ষের মেয়েরা টেবিল ঘিরে রেখেছে। সহস্র তাদের উদ্দেশ্যে বলল, হাই গার্লস, আমি এখনো সিঙ্গেল আছি, তবে তোমাদের মধ্যে কোনো এক হৃদয়বান নারী চাইলে আমি মিঙ্গেল হতে পারি। মৈত্রী তার পিঠে কিল মেরে বলল, গণধোলাই খেতে না চাইলে ফুট। কনেপক্ষের একটা মেয়ে বলল, ভাইয়ের গার্লফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ড সামনে রেখেই ফ্ল্যাট করছেন? সহস্র বলল, না আপু, এই মহিলা তো বিবাহিত, জামাই আছে তার, তবে জামাইটা আমি না। তোমাদের কৃপা থাকলে কারো হতে পারি। মৈত্রী কিছু বলবে সহস্র তাকে বিবাহিত বলার জন্য, কিন্তু শতকের চোখ রাঙানিতে ভাইয়ের পেছনে গিয়ে আরুকে কোলে নিয়ে চুপ করে রইল। এই মাস্টারের জন্য মজাও করতে পারবে না। অবশ্য কাল রাতের ইনসিডেন্টসটা না হলে এই মাস্টারকে সে থোড়াই গিয়ার করত। বিন্দু এসে মৈত্রীর পরনের বোরকা টেনে ধরল। মৈত্রী তার গাল টিপে দিল। কনেপক্ষের মেয়েগুলো মিষ্টি ফল ফলাদি খাই দিল বড় কোলদারাদের। তারপর শরবত খেতে বলল নিজেদেরকে, তবে শর্ত দিল, উল্টো গ্লাসের শরবত না ফেলে বরকে খেতে হবে, কেউ সাহায্য করবে না। মাহিদ বলল, আচ্ছা, শর্ত জিতে গেলে আমি কি পাবো? একটা মেয়ে বলল, বোনকে তো দিচ্ছি, আর কি চাই? আয়াত বলল, সে তো শরবত না খেলেও পাবে, তাহলে কষ্ট করে কি লাভ? সবাই বলল, আমরা দেখবো না আমাদের দুলাভাই কেমন স্মার্ট। মাহিদ হেসে সবাইকে একটা করে গ্লাস দিয়ে ট্রে ধরে উল্টানো গ্লাস সিধা করল। এতে ট্রে উল্টে গেল আর সমস্ত পানি গ্লাসে। খুশবু হেসে ট্রে তুলে শরবত পান করল। সবাই অবাক হলো। বরযাত্রীদের খাওয়া শেষ হলে বরের এঁটো প্লেট নিয়ে ঝর্ণার কাছে দিল, আর তাকে এখান থেকে কিছু খেতে বলল। গ্রামীণ বিয়েতে এটা একটা নিয়মের আওতায় পড়ে। তাদের ধারণা এতে ভালোবাসা বাড়ে। কথা উসখুস করছে নীরবের সাথে কথা বলার জন্য। নীরব আশেপাশেই, একবার এদিকে তো আরেকবার ওদিকে। বিয়ে পড়ানো হবে একটু পরে। কবিতা কথার হাবভাব দেখে বলল, প্রেমে পড়লে সবাই ছাঁচড়া হয়ে যায় শুনেছি, আজ চোখে দেখতে পেলাম। কথা চোখ গরম করে বলল, আমি প্রেমে কখন পড়লাম আর ছ্যাঁচড়ামি বা কখন করলাম? পড়নি বলছো? সত্যি স্বীকার করার সাহস নেই বুঝেছি। কথা নীরবের দিকে তাকিয়ে বলল, প্রেমে পড়িনি তো, তবে কারো মায়ের জালে বাজেভাবে ভেসে গেছে। আর এই মায়াবী জাল থেকে বেরোনো বোধ হয় আমার সাধ্যের বাইরে। হয়তোবা আমি বেরোতে চাই না, কি জানি। আই জাস্ট ওয়ান্ট হিম, জাস্ট হিম। ইন দ্য ফিউচার আই ওয়ান্ট হিম উইথ মি ফর মাই এভরি সিঙ্গেল ব্রেথ। আই ওয়ান্ট টু লিভ উইথ হিম। কবিতা হা করে কথাগুলো গিলল। তার বোন এসব বলছে? প্রেম ভালোবাসা থেকে দূরে থাকা বোন এই গুন্ডার চালিয়ে আটকেছে, তাও কতটা গভীর ভাবে। কিন্তু এ যে অসম্ভব, বাবা মা কখনো মানবে না। সিস, তুমি পাগল হয়ে গেছো? লোকটা একটা গুন্ডা, বাবা কখনো মানবে না, আর এই লোকটা মানবে?